যতটুকু আমরা যাত্রা পাড়ি দিয়েছি এই পর্যন্ত আমাদের যে সাকসেস বা আমাদের যে অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে, আমার মনে হয় যে কোনো কিছু সঠিক, সুন্দর, অনেস্টি দেখিয়ে, ডেডিকেশন দেখিয়ে পুরো টিম যখন কাজ করেছে সেটার একটা বহিঃপ্রকাশ। এটা খুবই অনাকাঙ্ক্ষিত কিছু না, আমার মনে হয় এটা কাঙ্ক্ষিতই ছিল এবং আল্লাহ সদয় হয়েছেন। আর যে কোনোই এ ধরনের যে ফিডব্যাক সেগুলো আমাদের টিমের জন্য সেটা আনন্দের, সুখের, এবং সেটা এই সুখটা ছড়িয়ে যাক সবার মাঝে, সেটাই আমরা প্রত্যাশা করি। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল রিলিজ, দেশের বাইরেও রিলিজ হচ্ছে এবং সেটা নিয়েও আমরা বেশ আমি তো খুবই চার্ম ফিল করছি এবং দ্য টিম ইজ, এটা শাকিল আরো বেটার বলতে পারবে, উই আর লুকিং ফরওয়ার্ড যে আমরা দেশের তো রিলিজগুলো হচ্ছেই, এছাড়া ইন্টারন্যাশনালি কোথায় কোথায় রিলিজ হবে বা হতে যাচ্ছে সেই ইনফরমেশনগুলো টিম থেকে জানানো হবে আপনাদেরকে অবশ্যই। বাট সো ফার ইটস গোয়িং গ্রেট অ্যান্ড বিগ চিয়ার্স টু আওয়ার টিম, দম টিম। তারা এখন পর্যন্ত দম দেখাতে সক্ষম, আমাদের টিমের দম এখনো ফুরিয়ে যায়নি এবং আমাদের যারা অডিয়েন্স তাদেরও দম ফুরাচ্ছে না, তাদের যথেষ্ট দম আছে, দমের সাথে তারা আছে, এটাই আমাদের জন্য অনেক সুখের। জার্নিটা হয় কি, আমি বলবো যে আমি অনেক ব্লেসড অর আই এম লাকি যে আমার শুরুটা হয়েছিল এমন একটা মহলে যেটা আমাদের দেশে ড্রামা জোন বলে বা নাটক, সেখানে এত গুণী গুণী নির্মাতা এবং এত গুণীজনদের সান্নিধ্যে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, শেখা হয়ে উঠেছে। সেখানে আমি, সবাই জানেন আমি আমার গুরু মানি একজন হুমায়ুন ফরিদি, তার দেখা আমি আসলে আমার নাটকের জোনেই পেয়েছি, সেখানেই তার সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছে এবং এরকম আরো নানান গুণীজনের দেখা হয়েছে আমার এই নাট্যাঙ্গনে এবং তাদের কাছ থেকে শিখতে পেরেছি। দীর্ঘদিন শেখার পর আমি বলি যে আমি ব্লেসড যে তারপর আমার জার্নিটা শুরু হয় সিনেমার। তো সেটা 2023-এ আমার পাশে বসা শাহরিয়ার শাকিল, ওর হাত ধরেই আমার শুরু হয় এবং শাহরিয়ার শাকিলেরও প্রথম, সেই অর্থে যদি আমি বলি যে সিনেমার জার্নি এর আগেও সে বানিয়েছে, কিন্তু আমি বলবো যে সেই 23 থেকেই আসলে ফার্স্ট রিলিজ যেটা হয়, আমাদের দুজনের জার্নি একসাথে। তো আমি আমার অভিনয় দক্ষতা বা অভিনয় যে এটা যে একটা আর্ট ফর্ম, এটা যে একটা শিল্পী ধারণ করে, লালন করে, এটা আমার নাট্যাঙ্গন থেকেই আমার এটা পাওয়া, সিনিয়রদের কাছ থেকে সেটার প্রতি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া এবং তারপর সেটার কিছুটা অ্যাপ্লিকেশন বিগার গ্রাউন্ডে করা, মানে সিনেমাতে। সো ওই ব্লেসিংস, ওই আশীর্বাদ, এত মানুষের আশীর্বাদ নিয়ে আমার পদচারণা শুরু হয় সিনেমায় এবং 2023-এ আপনারা জানেন যে আমার প্রথম যে সিনেমা সুড়ঙ্গ, সেটা বেশ দর্শক নন্দিত হয় এবং আমি সবসময় বলি যে ক্রিটিক্যালি এক্লেইমড অ্যান্ড ম্যাস পিপল এর ভালোবাসা দুইটাই দরকার হয়। তো সেই জায়গা থেকে একটা বাংলাদেশি সিনেমা কেমন হওয়া উচিত, আমার দর্শকদের প্রতি উপহার থাকে যে আমার বাংলাদেশি সিনেমা, এবং সেখানকার জনরাটাও ছিল একদমই বাংলাদেশের পটভূমিকে ঘিরে, সেখানেও একটা ট্রু ইভেন্টেড ছোঁয়া ছিল। এবং তারপর আমার দ্বিতীয় রিলিজ দাগি পুরোপুরি বাংলাদেশি সিনেমা ছিল, সেখানে একটা রিডেমশনের গল্প ছিল, আত্ম পরিশুদ্ধ করার এই যে অনুশোচনা একজন মানুষের, একজন দাগি আসামির মধ্যে যে হয়, অনেক সময় আনইনটেনশনালি করে যাওয়া অপরাধ থেকেও সমাজ তাদেরকে মুক্ত করে না, সেটা নিয়ে গল্প ছিল, সেটাও গল্প নির্ভর। এবং আবার এই 2026-এ সেটা ছিল শিহাব শাহিনের, প্রথমটা ডিরেক্টর ছিল রায়হান রাফি, এবং 2026-এ আবার রেদন রনিকে নিয়ে আসলাম আমরা দীর্ঘ 10 থেকে 11 বছর পর সিনেমার পর্দায়, তার কামব্যাক এবং তার সাথে আমাদের এটাও একটা ট্রু বেস গল্প। তো আমার একটা ইচ্ছে থাকে যে বাংলাদেশি গল্পগুলো, সিনেমার গল্পগুলো মৌলিকতার ছোঁয়া থাকবে, আমাদের দেশীয় কন্টেন্ট থাকবে,
এটা আমার তরফ থেকে আমার একটা চাওয়া থাকে, যেখানে আমার অভিনয়ের যে শিল্পটা সেটার গ্রোথ আমি দেখতে পারবো, আমার নিজেকে আমি একটা এভরি সিঙ্গেল ডে এভরি সিঙ্গেল ইয়ার একটা গ্রোয়িং স্টেজে দেখতে পারবো, এটা আমার একটা ইচ্ছা থাকে। এবং অবশ্যই এটা 100% বাঙালি সিনেমা, বাংলাদেশি সিনেমা, বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য। এই গল্পে মৌলিকতা আছে, এই গল্পের একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা বজায় রেখে আমরা দর্শকদেরকে উপহার দিতে চাই। সেখানে আমার পার্সোনালি আমার গ্রোথ আছে, অভিনয়ের দক্ষতা দেখানোর সুযোগ আছে, ভালো একটা গল্প নিয়ে আমরা এসেছি। এবং সব মিলিয়ে আমি আমার কেরিয়ারে আমার যে সংযোজন হচ্ছে একের পর এক সিনেমা, সেটা নিয়ে আমি মোর দেন হ্যাপি। অ্যাট দ্য সেম টাইম যখন দর্শকরা উৎসাহ দেখায়, তারা উদ্দীপনা দেখায়, তারা পাগলামি দেখায়, সেটা আমাকে আন্দোলিত করে, আনন্দিত করে। সব মিলিয়ে আমি আসলে কি বলবো, যে সোনায় সোহাগে এবার ঈদ আমার। এই অভিজ্ঞতার কথা আমি এর আগেও বলেছি, বারবারই বলেছি। আমি একটু অন্যভাবে বলি, আমার এই 3টে সিনেমার জার্নি, শারিয়ার শাকিল আমার দোস্ত, তাদের প্রোডাকশন হাউসের সাথে, তারা একবার সেট করে দিল আমি মাটি খুঁড়বো, তারাই সেট করে দিল আমি মরুভূমিতে চলবো। এবং প্রত্যেকবার আমাকে আমার এই প্রোডাকশন হাউসের সাথে আমার সখ্যতা দিন দিন আরো গাঢ় হচ্ছে, দৃঢ় হচ্ছে, এই জন্য যে প্রত্যেকবার আমাকে একটা টাফ জব দেওয়া হচ্ছে। তারা আমাকে খুব ট্রেন্ডি, খুবই কনভেনশনাল ফরম্যাটের যে সিনেমা সেগুলোতে এঙ্গেজ করছে না, কিন্তু তারা কিন্তু করেছে। তো এই যে তারা যে আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে, তারা যে আমাকে সুযোগটা করে দিচ্ছে আমার অভিনয় দক্ষতাটাকে শান দেওয়ার জন্য, ধার দেওয়ার জন্য, এই জন্য আমি শারিয়ার শাকিলের প্রতি কৃতজ্ঞ, যে আমাকে দিয়ে সুন্দর সুন্দর গল্প করানোর একটা তাগিদ আমার দোস্তের মধ্যে আছে। হ্যাঁ, এবং তারা বিলিভ করে, এই টিম বিলিভ করে যে এ ধরনের গল্প নির্ভর ছবিতে যে চরিত্র, যে পারফরমেন্স দরকার, সেটা আমি সেই আস্থাটা রাখে যে আমি হয়তোবা সেটা পুল অফ করতে পারবো। এবং একই অর্থে আমি আমার ডিরেক্টরস, একজন রায়হান রাফি, একজন শিহাব শাহিন এবং এখন রেদন রনি, তারা যে আমার প্রতি আস্থাটা রাখেন, তারা যে আমার প্রতি তাদের যে চাওয়াটা রাখেন এবং সেটা পূরণ করার জন্য আমার কাছে যে চান বা আমার উপর আস্থাটা রাখেন, আমি চেষ্টা করে যাই। বাদ বাকি আসলে সেই কথাটা তারাই বলতে পারবে যে আমি আসলে কিভাবে পারফর্ম করি বা কেমন ফাংশন করি, আমার দক্ষতাটা কি আছে বা আমি কি করতে পারলাম কিনা বা পাস মার্ক পেলাম কিনা, এটা আসলে টিম বলতে পারবে, আমি বলতে পারবো না। বাট আমার ভালো লাগে যে আমার এই জীবন বান্ধব, জীবনের কাছাকাছি চরিত্রগুলো যখন দর্শক দেখে, একদম সামনাসামনি দেখে আমাকে জড়িয়ে ধরে, আমাকে প্রশংসা করে, আমাকে দোয়া দেয়। বিশেষ করে মুরব্বীরা যারা আমাকে একদমই আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়, জড়িয়ে ধরে, এই প্রত্যেকটা আলিঙ্গন, প্রত্যেকটা দোয়ার আমার কাছে একটা, আমার মনে হয় যে আরো 20 বছর, 10 বছর, 30 বছর আমি একদম অবলীলায় এগিয়ে যাব, শ্রম দিব। এগুলো আমার কাছে এক একটা মানুষ, এক একটা অনুভূতি, এক একটা ইন্সপিরেশন ডিফারেন্ট। এটা আমি আসলে ভাষায় এক্সপ্লেন করতে পারবো না, এরকম। দেখেন, আমরা কিন্তু স্টুডিও ফরম্যাটে কাজ করি। এখানে আমি ব্যক্তি একা না, আপনারা হয়তো আমাকে দেখতে পান, কিন্তু আমাদের বড় একটা টিম কাজ করে। এবং আমাদের SVF আলফাই এবং চরকির সঙ্গে আমরা একসাথে, এটা আমাদের 6তম সিনেমা। প্রথম সিনেমাটা ছিল আমাদের সুরঙ্গ, তারপর আমরা করেছি পেয়ারা সুবাস, তারপর তুফান, তারপর দাগি, তারপর তাণ্ডব, এবং এবার হচ্ছে দম। এবং আপনি যদি আমাকে বলেন যে এই 6টা ছবির মধ্যে আমরা সবসময় কোনো না এক একটা ছবি থেকে আরেকটা ছবিতে নতুন কিছু অ্যাডিশনের চেষ্টা করি। এবং এবার একটা জিনিস ভালো লাগছে, যেটা আমরা চেষ্টা করেছি, আপনারা তো ভিজুয়াল দেখেছেন, এবং যেভাবে আমাদের দমের পরিচালক রেদওয়ান রনি গল্পটা যেভাবে হাজির করবার চেষ্টা করেছেন দর্শকদের সামনে, তো দর্শকদের রিয়াকশন যখন পাচ্ছি, একটা কথা আমরা খুঁজছিলাম যে দর্শকরা এটা ফিল করে কিনা, যে এটা আন্তর্জাতিক মানের একটা ফিল্ম হয়েছে কিনা। তো আমরা আস্তে আস্তে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মিট করবার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে অবশ্যই আমাদের 6টা সিনেমার মধ্যে আমি দমকে 1 নম্বরে রাখবো। এবং পরিচালক রেদওয়ান রনি 10 বছর পরে সিনেমা নিয়ে হাজির হয়েছে। কারো কামব্যাক যে এরকম হতে পারে
সেটাও অভাবনীয়। রিদওয়ান রানীর কামব্যাকটাও অভাবনীয়। আর নিশোর প্রসঙ্গে এবার আসি। অনেকে বলে যে নিশো আমার দোস্ত, এই জন্য আমি বুঝি বায়াসড, এই জন্য। সত্যি কথা বলতে বন্ধুত্বের জায়গা বন্ধুত্ব, বিজনেস ওয়েন ইট কামস টু বিজনেস তখন কিন্তু আমার প্রয়োজন হইতে হবে আফরান নিশোকে দিয়ে আমার ব্যবসা হইতে হবে, অথবা আফরান নিশোরও অ্যাজ এ প্রোডাকশন কোম্পানি আমরা সে যা যা ক্রাইটেরিয়ার মধ্যে রাখে সেগুলা আমাদের মিট করতে পারতে হবে, নাহলে তো এই যোগসূত্রটা হবে না। তো বন্ধুত্বের পাশাপাশি যে জায়গাটা ওই প্রফেশনাল জায়গাটাতে আমরা খুবই প্রফেশনাল, সৌরঙ্গর ক্ষেত্রেও যেটা হয়েছে। তো আফরান নিশোর বিষয়টা হচ্ছে এটা ও না থাকলে আরো বলা সুবিধা আমার জন্য, যে না ঠিক আছে তুই থাক, কিন্তু ও নিজেকে এক একটা গল্পে, আমরা তো একটু গল্প নির্ভর কাজ করি এবং আমাদের সিনেমাতেও ফাইট থাকে, গান থাকে, কমার্শিয়াল এলিমেন্ট থাকে, ইমোশন থাকে, প্রেম থাকে, সবই থাকে, কিন্তু সেটা কাহিনীর প্রয়োজনে। কারণ আমরা যে ডিরেক্টরদের সাথে কাজ করি প্রত্যেকটা ডিরেক্টরই কিন্তু বাংলাদেশের স্বনামধন্য ডিরেক্টর, এবং আমার কাছে গল্প এবং ডিরেক্টর খুবই ইম্পর্টেন্ট। তো ওই জায়গা থেকে আমরা যখন সেটা অ্যাজ এ প্রডিউসার আমি, মহেন্দ্র সোনি অথবা রিদওয়ান রনি, যাদের নামই আপনি বলেন না কেন, আমরা যখন একসাথে হাজির হই একটা গল্প নিয়ে, সো সেই গল্পটাকে জাস্টিস করবার জন্য ক্যারেক্টার স্কেচিং এর পর আসলে কে সবচাইতে ভালো করবে, সেই জায়গাটায় দেখা যায় যে কোনো না কোনো ভাবে আফরান নিশোর নামটা চলে আসে। যেমন আমি এরকম অনেক রিভিউ দেখলাম এবং আমি একমত পোষণ করি। আমার কাছে মনে হয়েছে যে দম সিনেমায় যে ক্যারেক্টারটা নিশো করেছে, এই ক্যারেক্টারটা আমি জানি না আর কাকে ভাবতে পারতাম হয়তো। সো নিশো সত্যিকার অর্থে আমাদের সিনেমায়, 3টা সিনেমাই আমাদের সঙ্গে, এবং এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার ও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং যখন চেষ্টাটা করে এবং দর্শকরা যখন সেটাকে একসেপ্ট করে তখন আমরা বুঝি যে না, সেই চেষ্টাটা হয়তো সফল হয়েছে। আরেকটা বিষয়, বিভিন্ন ক্যারেক্টার এক্সপিরিয়েন্স করি আমরা বেশি নিশোকে দিয়ে। যেমন ভবিষ্যতে আপনাদেরকে আমরা বলবো, আমরা কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার আসলে ট্রাই করতে চাই নিশোর ক্ষেত্রে, যেহেতু গল্প ভিত্তিক হলেও সেখানে একটু ট্রেন্ডি, একটু ডিফারেন্ট। নিশোর একটু আগে কথাই আমার কাছে মনে হচ্ছিল একটু ক্ষোভ আছে যে আমরা শুধু একটু গল্প ভিত্তিক বা ওই জায়গাটাতেই নিশোকে আমরা ফেলবার চেষ্টা করি হয়তো। তো পরবর্তীতে হয়তো যা আসতে যাচ্ছে তখন ওই যে কমার্শিয়াল সিনেমা, একটু নায়ক যেটা বলা হয়, ওইভাবে নিশোকে হাজির করার চেষ্টা করা হচ্ছে। আর নিশো আস্তে আস্তে একটু সুন্দরও হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমার ধারণা ও হয়তো ওই পরিচর্যাটাও করতেছে, ওইভাবে নিজেকে তৈরি করতেছে ওই কমার্শিয়াল ফিল্মটা করার জন্য। যেমন আমরা বিভিন্ন জনরা ট্রাই করতে চাই। আমাকে অনেকে বলে যে কয়েকদিন আগেও আমি বলেছি যে 3টা গান 3টা ফাইটের ফর্মুলা ছবি আমি করতে চাই না। এটা অর্থটা পরিষ্কার করি। আমি তো তুফান করেছি, তাণ্ডব করেছি, সুরঙ্গ করেছি, যেখানে আমাদের আইটেম সং ছিল। তাহলে আইটেম সং নিয়েও আমার কোনো আপত্তি নাই, আমার ফাইট নিয়েও কোনো আপত্তি নাই, আমার গান নিয়েও কোনো আপত্তি নাই। আমার আপত্তি হচ্ছে অকারণে যদি এই এলিমেন্টগুলো থাকে। সো এই এলিমেন্টগুলো কিন্তু গল্পের প্রয়োজনে লজিক্যালি আসতে হবে। এবং আমাদের সাবকন্টিনেন্টের সিনেমায়, আমরা হলিউডে বা আমেরিকান ফিল্মে বা পৃথিবীর অন্যান্য দেশের ফিল্মে হুট করে আমরা গান দেখি না, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের ফিল্মে কিন্তু গান, এটা কিন্তু আমাদের সিনেমার প্রাণ আসলে। সেটা আমাদের যখন স্বর্ণযুগ ছিল সিনেমার, সেই 70-80-র দশকে, তখন থেকেই দেখেছি গান আমাদের সিনেমার জন্য খুবই প্রয়োজনীয় একটা এলিমেন্ট। তো সেই জায়গায় কোনো ঝামেলা নাই আমাদের, কোনো সেটার সঙ্গে দ্বিমত নাই আমাদের। আমরা বলতে চাই যে একটা গল্পের যে গাঁথুনি, সেই গাঁথুনির সঙ্গে যাতে গান, ফাইট, এমনকি আইটেম সঙ্গও থাকতে পারে, কিন্তু একটা যোগসূত্র থাকতে হবে। আউট অফ নোওয়্যার হলে সেইটা ফর্মুলা ফিল্ম হয়ে যায়, সেটা আমরা করতে চাই না। এই কথাটা আমরা বলতে চেয়েছি। আমি একটু আপনাদের সাথে কয়েকটা ইনফরমেশন শেয়ার করি। আজকে আমরা এসেছি ব্লকবাস্টার সিনেমাজে, যমুনা ব্লকবাস্টার সিনেমাজে। আজকে কিন্তু উইকডে, একটা লং হলিডের পর গতকালকে কর্মদিবস ছিল, আজকে কর্মদিবস, এবং কর্মদিবসের 2:40 শোতে আমরা আছি। এবং আপনারা একটু আগে আমরা ভিজিট করলাম এবং হাউসফুল। তো এটা একটা বড় ব্যাপার আমাদের জন্য, একটা আনন্দের ব্যাপার। এটাই আসলে আমাদেরকে আন্দোলিত করে যে আজকে কর্মদিবসে দুপুর 2টার সময় গরমের মধ্যে কাজকর্ম ফেলে লোকজন হাজির হয়েছে দম দেখার জন্য, এবং যেখানে অকুপেন্সি আমার কাছে মনে হয় 97-98% আমাকে বলা হলো, এবং আমরা দেখলামও সামনে হয়তো 2-3টা সিট ছাড়া ফাঁকা নেই। তো এটা আমাদের জন্য বিশাল ব্যাপার।
এবং দম কিন্তু মাল্টিপ্লেক্সের রিসেন্ট হিস্ট্রিতে বিগেস্ট ওপেনার আপনারা জানেন, এবং আমি বলবো যে সবচেয়ে কনসিস্টেন্টলি এটা ওপেনিংটা হওয়ার পর সবচেয়ে কনসিস্টেন্ট ফিল্ম, যেটা কন্টিনিউয়াসলি আমাদের এভরিডে শো বাড়ছে এবং এভরিডে রেভিনিউ বাড়ছে। তো এই জন্য দর্শককে আমি ধন্যবাদ জানাই যে দর্শকের টেস্টটা আসলে চেঞ্জ হয়ে গেছে দর্শকটা। এবং আরেকটা জিনিস আমি এনশিওর করতে চাই, দম কিন্তু একটা সুপার কমার্শিয়াল ফিল্ম। সারা পৃথিবীতে কমার্শিয়াল ফিল্মের এখন সংজ্ঞাটাই হচ্ছে হুইচ ইজ কমার্শিয়ালি ভায়াবল, রাইট? আমি কয়টা গান আছে, কয়টা ফাইট আছে, তার চাইতে হচ্ছে এই সিনেমাটা কত মানুষ দেখছে, কত রেভিনিউ আসছে, অথবা কত মানুষের মানে আগমন ঘটছে আমাদের থিয়েটারে। সেই জায়গা থেকে দম সুপার কমার্শিয়াল ফিল্ম এবং কমার্শিয়ালি এটা সাকসেসফুলি রানিং। এবং আজকে কথাই যদি আমি বলি মাল্টিপ্লেক্সের কথা, সর্বোচ্চ 35 শোজ নিয়ে যতগুলো সিনেমা এসছে তার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক শো নিয়ে আজকে এই কর্মদিবসে 35 শোজ রান করছে দমের। তো এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। না, সেটাই আমি বলেছি, এটা নিয়ে একটা নানান ধরনের রিয়াকশন আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আমরা শুধু মাল্টিপ্লেক্সে দিচ্ছি, কেন আমরা সিঙ্গেল স্ক্রিনে প্রথম দিন থেকে দিলাম না। দেখেন, আমাদের কিন্তু আমরা রিলিজের 4-5 দিন আগেই কিন্তু আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম যে কোনো সিঙ্গেল স্ক্রিনে আমি প্রথম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে দেয়াটা আমরা এফোর্ড করতে পারবো না। কারণ আপনারা জানেন যে যেভাবে করে সিঙ্গেল স্ক্রিনে চালানো হয় সেটা আন্তর্জাতিক মানের পদ্ধতি না। সারা পৃথিবীতে আপনি যদি পার্শ্ববর্তী দেশেও বলেন, সেখানে ই সিনেমা যেভাবে চালানো হয়, প্রদর্শন করা হয় যেভাবে, সেখানে কিন্তু আমার এক্সিবিটরকে আমার সিনেমার কোনো ফাইল, এইচডি ফাইল হাতে হাতে আমার হ্যান্ড ওভার করতে হয় না। তো সেখানে ই সিনেমার ক্ষেত্রে সেটা ল্যাবে চলে যায়, সেটা মাস্টারিং হয়, সেখান থেকে কোর্ট চলে যায়, তারপর সেটা যদি পাইরেসি হয়ও সিঙ্গেল স্ক্রিন থেকে ক্যামেরা প্রিন্ট বের হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইচডি প্রিন্ট বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু বাংলাদেশের সেটা সম্ভাবনা প্রবল, যে কারণে আপনারা দেখেছেন গতবার যে ছবি আমরা রিলিজ করেছি তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু 6তম দিনে আমাদের ছবি পাইরেসি হয়ে গেছে এবং এইচডি কপি বেরিয়ে গিয়েছিল। এই জন্য আমরা এবার আর রিস্ক নেইনি, কারণ আমরা একটা বড় সিনেমা বানিয়েছি। 2.5 বছরের পরিশ্রম করে পরিচালক রেদওয়ান রনি এই সিনেমাটা এক একটা সিকোয়েন্সের এক একটা গাঁথুনি তৈরি করেছে। যে টিম কাজ করেছে, বাংলাদেশের বেস্ট টিম, কাজাকিস্তানে যারা কাজ করেছে, এটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম, আজারবাইজানের অ্যাক্টর কাজ করেছে, পাকিস্তানের অ্যাক্টর কাজ করেছে, কাজাকিস্তানের অ্যাক্টর কাজ করেছে। আমাদের ডিওপি মিকাইল, সে ইন্টারন্যাশনাল মানের একজন ডিওপি। উনি কন্টিনিউয়াসলি নেটফ্লিক্সের কাজ করছেন, হলিউডের কাজের সঙ্গে যুক্ত আছেন সারাক্ষণই, ও মেইন স্ট্রিমের ছবি। এই মুহূর্তে সে টার্কিতে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম শুট করছে, এবং ভিজুয়াল দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা একটা নেক্সট লেভেল ফিল্ম। এবং শুধু আমাদের ফিল্ম না, সারা বাংলাদেশে এখন পর্যন্ত যত ফিল্ম হয়েছে একটা ডিফারেন্স কিন্তু দর্শকরা টের পাচ্ছে এবং দর্শকরা সেটা বলছেও আমাদেরকে। সো সিঙ্গেল স্ক্রিন এই ছবিটা ডেফিনেটলি আমরা সিঙ্গেল স্ক্রিনে দিতে চাই, কিন্তু এর আগে আমি চেয়েছি মাল্টিপ্লেক্সের দর্শকরা দেখুক, এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটা প্রবাসী যারা আছে তাদের জন্য, শুধু প্রবাসী না, নন বেঙ্গলি লোকজনও ইন্টারেস্টেড হচ্ছে আমরা দেখেছি। বিদেশে আমরা রিলিজ করে দিতে চাই, তারপরে আমরা সিঙ্গেল স্ক্রিনে করতে চাই। যে কারণে আপনাদেরকে ওই তথ্যটাও দেই যে পরশুদিন থেকেই কিন্তু আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের রিলিজ হচ্ছে, এবং আমার মনে হয় যতগুলো সিনেমা হয়েছে এই ঈদে সবার আগে বিদেশের মাটিতে পা রাখলো দম। তারপরে 10 তারিখে নর্থ আমেরিকা, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডাতে আমরা রিলিজ করছি, এবং 17 তারিখে আমরা ইউকেতে মেইন স্ট্রিম রিলিজ করছি বড় করে। যারা ধুরন্ধর 2 আপনারা জানেন ইটস বিন আ বিগ হিট, যারা রিলিজ করেছে তারা আমাদের মেইন স্ট্রিম রিলিজ করছে ইউকেতে, এবং ইউকের বাইরে অন্যান্য দেশ যে ইউরোপের আছে সেখানে রিলিজ হচ্ছে। গালফ রিলিজটা এবার আমরা করতে পারছি না, দুবাই বা সৌদি আরব অন্যান্য সময়, যেমন গালফ আমাদের একটা বড় জায়গা, অনেক প্রবাসী রয়েছে, আপনারা জানেন যুদ্ধের কারণে সেখানে রিলিজ করা সম্ভব হচ্ছে না। এবং এর বাইরে অন্যান্য জায়গায় সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য দেশেও রিলিজ হচ্ছে। একের পর এক রিলিজ হয়ে যাবে। বাংলাদেশের মাল্টিপ্লেক্সেও দর্শক একের পর টিকিট পাচ্ছে না, আগামী 2-3 দিনের টিকিটও নাই, কিন্তু একের পর এক সবাই এক্সপিরিয়েন্স করছে। তারপর আমরা সিঙ্গেল স্ক্রিনে উপভোগ করবার জন্য সিঙ্গেল স্ক্রিনে আমরা দিব সেটা। আপনি হাতে নাতে কাকে ধরেছেন আমি জানি না। আমি এই মুহূর্তে রিলিজ করেছি স্টার সিনেপ্লেক্সের 8টা ব্রাঞ্চ,
ব্লকবাস্টারে 7টা স্ক্রিন আছে এবং লায়নে আমরা এই ধরনের কোনো অভিযোগ আমরা আমাদের দমের ক্ষেত্রে আমরা পাইনি। সিঙ্গেল স্ক্রিনে কি হচ্ছে আমি এখন সেটা আমার কনসার্ন না, এই কারণে যেহেতু সিঙ্গেল স্ক্রিনে আমি আগেই বলেছি যে আমি 2 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ আগে আমি সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করছি না। সো আমরা যেখানে রিলিজ করেছি সেখানে প্রত্যেকের সঙ্গে আমরা খুবই আন্তরিক একটা সহযোগিতামূলক আচরণ আমরা পাচ্ছি। সেটা এই মুহূর্তে যে আমি ব্লকবাস্টার সিনেমাসে বসে আছি এবং লায়নে এবং সিনেপ্লেক্সে সবার সাথে আমাদের একটা আন্তরিকতার সম্পর্ক আছে প্রদর্শক এবং প্রডিউসারের, এবং সেই জায়গাটাতে আমরা 100% আমরা সহযোগিতা পাচ্ছি। এবং আপনি যে একটা কথা অভিযোগের কথা বলেন, সেই অভিযোগ আমরা মাল্টিপ্লেক্স থেকে আমরা কারো কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। পুরুষ ভক্তরাও অনেক বেশি, পাগলা কিছু ভক্ত আছে যারা সবাই পুরুষ, নারী ভক্ত। আসলে নারী ভক্ত পুরুষ হোক আর মানে মানে ভক্ত নারী হোক আর পুরুষ হোক, ভক্তের তো জেন্ডার নেই, ভক্তের আসলে জেন্ডার নেই, যেমন বন্ধুর কোনো জেন্ডার নেই। তো তারা আমার শুভাকাঙ্ক্ষী এবং সেটা আমাকে একটা একটা বাড়তি কি বলবো অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, তো আমার যেটা আমার কাছে মনে হয় যে আমি ব্লেসড বা আমি সৌভাগ্য আমার যে প্রতিটা বয়সের মানুষ আমার ভক্ত। আমি যখন এই যে অনেক সময় ভিজিট করতে আসি, আমার যে মা খালা বয়সের যে বয়স্কা যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা কিন্তু আমাকে আলিঙ্গন করে। হ্যাঁ, এই অনুভূতির কথা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে ভক্ত সকল, আমিও তাদের ভক্ত হয়ে উঠতে চাই। আমি চাই আমার ভক্ত সকল যারাই আছেন, সেটা যে বয়সেরই হোক না কেন, তারা বাংলা সিনেমার পাশে থাকবে, বাংলাদেশি সিনেমার পাশে থাকবে, গল্পের আন্ডারস্ট্যান্ডিং তাদের থাকবে। তারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন, আমাকে ভালোবেসে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে। এবং আমিও তাদেরকে ভালোবাসি এবং আমি যেন আস্তে আস্তে তাদের ভক্ত হয়ে উঠি, যে ভক্তরাও এমন হতে পারে এবং ভক্তরাও এত দায়িত্ববান হতে পারে, দায়িত্বশীল হতে পারে। তো আমি একটা কথা বলবো আমার ভক্ত সকলের উদ্দেশ্যে বা সিনেমা প্রেমী সকলের উদ্দেশ্যে, যে দেখুন, এটা একটা যুদ্ধ, একটা সিনেমা। আপনারা সকল পাইরেসিকে না বলবেন এবং সকল পাইরেসিকে অবশ্যই না বলবেন। কখনোই পাইরেটেড কোনো কিছু আপনারা অ্যালাউ করবেন না। সিনেমাটা আপনারা অবশ্যই আপনাদের পরিবার সহ যেসব ছবি পরিবারবর্গ নিয়ে দেখার মতো, সেগুলো পরিবারের সকল সদস্য নিয়ে উৎসব মুখর পরিবেশে এসে সিনেমা হলে দেখবেন। আর যেগুলো গ্রেডিং সিস্টেমের কারণে সকল পরিবারের সদস্য নিয়ে দেখার বিষয় না, সেগুলো আপনারা যারা দেখতে পারবেন, যেভাবে দেখতে পারবেন সেভাবে এনজয় করবেন, সমালোচনা করবেন, আলোচনা করবেন আমাদের ইন্ডাস্ট্রিকে আমি বলবো যে গ্রোথের জন্য, বেড়ে ওঠার জন্য। কারণ আপনাদের সমালোচনা, আপনাদের সুন্দর আলোচনা আমাদেরকে আরো বেশি এনরিচ করবে, আমাদেরকে আরো বেশি পরিচ্ছন্ন করে তুলবে। হ্যাঁ, আর একটা কথা বলবো যে আমি আপনাদের পাশে আছি, সবসময় আপনাদের পাশে আছি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো কন্টেন্ট, বাংলাদেশি সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। এটা একটা যুদ্ধের মতো, এই যুদ্ধে আপনারা সহযোদ্ধা হয়ে উঠবেন, বাংলাদেশি সিনেমার পাশে থাকবেন এবং আমাদের সকলকে, সিনেমার সাথে সংশ্লিষ্ট সবাইকে আপনারা মন থেকে দোয়া করবেন। ভক্তের ব্যাপারে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আপনি যেটা বললেন নারী ভক্ত, আমার যেহেতু নিশোয়ার আমার প্রচুর ঘোরাঘুরি আড্ডাবাজি হয়, আমার মনে হয় 10 দিন আমি দেখেছি যে 10টা শিশু এসে নিশোকে বলেছে যে আপনার ভাইয়া তোমার এই জিনিসটা দেখেছি, আঙ্কেল তোমার এই জিনিসটা দেখেছি। তা আমার কাছে মনে হয় যে নারী ভক্ত পুরুষ ভক্তের পাশাপাশি নিশোর প্রচুর শিশু ভক্ত, সত্যি বাচ্চারা প্রচুর ভক্ত দেখেছি। যে কারণে আমাদের আসলে নিশোকে নিয়ে যখন সিনেমা বানাই, ওইটাও আমরা মাথায় রেখে, আপনারা দেখেছেন যে আমাদের এই সিনেমা কিন্তু সার্টিফিকেশন বোর্ড ইউনিভার্সাল গ্রেডেশন করেছে। তো এটাও একটা মাথায় থাকে যাতে সব বয়সী দর্শকরা আমাদের সিনেমাটা উপভোগ করতে পারে। দম কিন্তু শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সব শ্রেণীর, সব বয়সের মানুষ কিন্তু দেখতে পাচ্ছে।
মানে সোয়াগিং সামথিং ইউ নো ভিলেন চরিত্র তো সুরঙ্গতে তো ভিলেনই ছিল। সোয়াগিং মানে অ্যাকশন ওরিয়েন্টেড সোয়াগ থাকবে রাইট, একটু। ওইটার কথাই তো বললাম যে নিশো আমার ধারণা রূপচর্চা করতেছে, সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওই কারণেই না, না, তো আমি- সেটা তো আসবে আসলে, As আমার usual, ধারণা আসবে। আমি সবসময় স্টানিং, আমি দেখতে অনেক সুন্দর, এটা আমি জানি। চরিত্রের প্রয়োজনে আমি সাধারণ হয়ে থাকি, হ্যাঁ, আর এটা আমি জানি। তো সেটা আমরা ইউজ করব সেই ওই টোপটা আমি দেই যে আমি বুড়া, এই টোপটা অনেকে গিলে আর কি, এটা ওয়ান কাইন্ড অফ টোপ, হ্যাঁ, কারণ এগুলো ইন্ধন দিতে হয়, মাঝে মাঝে দিতে হয়, যে মানুষ যখন কিছু বলার পায় না তখন আমি নিজেই তো বলি আমি বুড়া। আর আমাদের সার্কেলে আমি একটা কথা বলি যে সব শালাই বুড়া, কিন্তু কেউ কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। আমাদের সার্কেলে যতগুলো আছে মানে ইনক্লুডিং ও, অফকোর্স হ্যাঁ, প্রত্যেকটা সবাই তো ভাই বয়স হয়েছে সবার, ফেজেরই তো তাই একটা না? বিউটি আছে, রাইট? মানে এটা ছোট হয়ে থাকার চেষ্টা করার তো কোনো- উইকিপিডিয়ায় গেলেই বোঝা যায় যে আমাদের বয়স কত। এক্স্যাক্টলি। তো এটা আমি বলি মজা করে আর কি, বন্ধুদের বলি যে তোরা সব শালারা বুড়া, কিন্তু খালি আমি স্বীকার করলাম জীবনে যে আমি বুড়া। হ্যাঁ, খালি তোরে ইয়াং লাগে, এটা বিপদ আর কি। তো এটা চরিত্রের প্রয়োজনে আমাকে সাধারণ হয়ে থাকতে হয়। তো এই দর্শকরা চায় যে আমি নিজেকে একটু অ্যাকশনে, একটু একটু নায়কোচিত কোনো কিছুতে এন্ডোর্স করি। আমাকে শুধুমাত্র দর্শকরা যে বলে তা না, আমার কলিগরাও বলে। সো আমরা চাই যে দেখি ওকে ফাইন, হাইপোথেটিক্যাল ক্যারেক্টারও করা যেতে পারে, কোনো সমস্যা নাই। এটা আমার একটা ধারণা genre, ওইরকম ক্যারেক্টারে খুব তাড়াতাড়ি দেখতে পাবে, খুব তাড়াতাড়ি দেখতে পাবে না, আমার ধারণা। সেটাই। আমার ধারণা ওরকম কিছু একটা হয়তো বা ভাবনা চিন্তা দেন তখন না হয় দেখা যাবে যে মানে তখনও তো প্রতিযোগিতার বাইরে যেতে পারবো না, অ্যাকশন টু অ্যাকশন কম্পারিজন চলবে আর কি, অ্যাকশন কেমন হয়। না, সেটা তো একটা হেলদি কম্পারিজন আমার কাছে মনে হয়, এটাতে আমি So- খারাপ কিছু দেখি না। আর আমার মনে হয় যে একটা কথা মানে বলা উচিত যে আসলে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল আলাদা, এটা বারবারই বলছি যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের ধরন আলাদা, প্রত্যেকটা মানুষের ইবাদত আলাদা, প্রত্যেকটা মানুষের ইচ্ছা আলাদা, প্যাশন আলাদা, জনরা আলাদা। সো ইটস মানে মানে দমের সাথে অন্য ছবির কম্পারিজন হয়তো বা জনরা মিললে করা উচিত, আদারওয়াইজ ডিফারেন্ট টেস্ট তৈরি করা হয় না। যে একটা হচ্ছে ধরেন ডেজার্ট, হ্যাঁ, আমরা জানি এটা দই, দইয়ের সাথে তো আর বিরিয়ানি তুলনা করে লাভ নাই। অ্যাপল টু অ্যাপল কম্পারিজন হ্যাঁ, চলবে। তো এখন ডেজার্টের সাথে Apple to ডেজার্টের orange, কম্পারিজন চলে, জনরা ওয়াইজ কম্পারিজন করলে বেটার। সো ওই জায়গাটা থেকে একটা সুস্থ কম্পিটিশন থাকে। আর আদার দেন একটা মানুষের ইচ্ছা, আমার যেমন ইচ্ছা তেমন বাংলাদেশি সিনেমাকে আমি যেভাবে দেখতে চাই, সেটার একটা যুদ্ধ থাকে, সেটার একটা ইচ্ছা থাকে, সেরকম একটা কন্টেন্টে কাজ করে আরাম পাই, সরল চরিত্রগুলো করে আরাম পাই। তো এক্সট্রাঅর্ডিনারি চরিত্র করা হবে আমার মনে হয় ইনশাআল্লাহ। পেয়ে গেছে। পেয়ে গেছে Thank you. সবকিছু, হ্যাঁ, না? Thank you so much. Thank you.